তাহলে আজকে আমরা একটু শুরু করি। আমরা ম্যাপ ডায়াগ্রাম দিয়ে আগে শুরু করি। ম্যাপ ডায়াগ্রামের মধ্যে কি দেখতে পাচ্ছি? ওকে। ওকে। জি জি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। দেখেন, এই যে ম্যাপ ডায়াগ্রামটা লিখবেন, এর মধ্যে আপনাদের কয়েকটা জিনিস ফলো করা লাগবে, কয়েকটা রুলস ফলো করা লাগবে। কি কি রুলস? এই যে ধরেন, আপনার ফার্স্ট অফ অল টাইম ম্যানেজ করা লাগবে। আপনার টাইম আছে 20 মিনিট, অ্যালোকেটেড টাইম 20 মিনিট। আপনি যদি এই 20 মিনিটের মধ্যে এই প্যারাগ্রাফটা লিখতে পারেন, টাস্ক ওয়ানটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি যে পরের টাস্কটা আসবে এটা আরো অনেক ভালো করে কমপ্লিট করতে পারবেন। তো এই 20 মিনিটের মধ্যে যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা আগে থেকে ফিক্স করে যান, তাহলে আপনার জন্য বেশি সুবিধা। তো টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারি আমি? ধরেন, আমি যেটা করব, আমি কি করব, প্রথম 5 থেকে 10 মিনিট আমি শুধু ইন্ট্রোডাকশন আর ওভারঅল স্টেটমেন্ট, এই দুইটা টপিকের উপর টাইম স্পেন্ড করব। এটা কিন্তু শুধু ম্যাপের জন্য না, এটা কিন্তু সবগুলো রাইটিং টাস্কের জন্য। প্রথম 5 থেকে 10 মিনিট আমি শুধু এই যে কোশ্চেনটা দিছে এই কোশ্চেনটার দিকে তাকাবো। এই যে যেমন এখানে একটা কোশ্চেন আছে, এখানে একটা স্যাম্পল কোশ্চেন আছে। এই যে এখানে প্রথম সেন্টেন্সটা তো কোশ্চেন, যেই যে ডায়াগ্রামটা নিচের, এই ডায়াগ্রামটা কিসের উপর? দ্য ম্যাপ বিলো শোজ দ্য চেঞ্জেস অফ এ স্কুল, দ্য চেঞ্জেস অফ এ স্কুল ফ্রম 1985 টু প্রেজেন্ট টাইম। এটা হলো আমার এই নিচের ডায়াগ্রামটার সম্পর্কে। 1985-এ স্কুলের ডায়াগ্রাম এরকম ছিল, আর প্রেজেন্ট টাইমে স্কুলের ম্যাপের স্ট্রাকচার এরকম হয়ে গেছে। এই হলো আমার কোশ্চেন। তো এই দিকে আমি 5 মিনিট টাইম দেবো। 5 মিনিটের মধ্যে আমি খুঁজে বের করবো কোন জিনিসটা আমি তাকালেই দেখতে পাচ্ছি। এরপর 5 থেকে 10 মিনিট আমি 5 মিনিট যে এই যে দেখলাম, দেখে প্রথম 1 মিনিটে লিখে ফেলবো প্রথম সেন্টেন্স, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে কি, এই যে এই প্রথম পার্টটা, দ্য ম্যাপ বিলো শোজ দ্য চেঞ্জেস অফ এটা আর এটা, এটাই তো আমার ইন্ট্রোডাকশন, তাই না? এটাকে একটু প্যারাফ্রেজ করে এক সেন্টেন্সে শেষ করে দিব, লিখে ফেলবো। এরপর বাকি যে 4 মিনিট থাকবে, ওই 4 মিনিটে আমি ওভারঅল স্টেটমেন্ট দিব। ওভারঅল স্টেটমেন্ট কি? এই যে আমি এই ডায়াগ্রামের দিকে তাকালাম, কোন জিনিসটা চোখে পড়তেছে? বেশ কিছু নতুন জিনিস হয়েছে, আর বেশ কিছু পুরান জিনিস সরায় ফেলা হয়েছে, বেশ কিছু জায়গা খালি করে ফেলা হয়েছে। 3 সেন্টেন্সের মধ্যে মনে করেন ওভারঅল স্টেটমেন্টটা দিয়ে ফেলবো, যতটা ভালোভাবে পারি। তাইলে মনে করেন প্রথম 10 মিনিট শেষ আমার। এরপরে আর আছে কত মিনিট আমার কাছে? 10 মিনিট আছে। আমরা স্ট্রাকচারে কি বললাম, যে আমাদের বডি 4টা পার্টে থাকা উচিত। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর ওভারঅল স্টেটমেন্ট, তারপর 2টা প্যারাগ্রাফ। এই যে 2টা প্যারাগ্রাফ, এক সেকেন্ড আবার। ওকে, এই যে 2টা প্যারাগ্রাফ, এই 2টা প্যারাগ্রাফের কি দরকার ছিল? আপনি তো একটা প্যারাগ্রাফ লিখলেই পারতেন, ঠিক না? প্রথমে একটা প্যারাতে ইন্ট্রোডাকশন লিখলেন, দ্বিতীয় প্যারাতে ওভারঅল লিখলেন, তৃতীয় প্যারাতে আপনি একটা প্যারাগ্রাফ লিখলেই পারলেন। কিন্তু এই প্যারাটাতে আপনি সবচেয়ে বেশি সেন্টেন্সেস ইউজ করতেছেন। আপনি যদি 2টা পার্টে লেখেন, প্যারায় প্যারায় লেখেন প্যারাগ্রাফটা, তাহলে এটা দেখতেও সুন্দর লাগে, নাম্বারটাও ভালো আসে, এবং আপনি গুছায় লিখতে পারবেন। মনে করেন, সবচেয়ে মেজর যে ডিফারেন্সটা, এটা আপনি প্রথম প্যারাতে লিখে ফেললেন। সবচেয়ে কম মেজর মাইনর যে ডিফারেন্সগুলো, সেগুলো আপনি দ্বিতীয় প্যারাতে লিখে ফেললেন। তাইলে এই প্যারাগ্রাফ বডি 1 আর প্যারাগ্রাফ বডি 2-তে আমরা 5 মিনিট 5 মিনিট করে 10 মিনিট টাইম স্পেন্ড করলাম। তাইলে আপনার টাইম ম্যানেজমেন্ট কমপ্লিট হয়ে গেল। আপনি, স্টুডেন্টরা অনেক ভুল করে, আমাদের কনক্লুশনের কোনো দরকার নেই। কেন বলি? আপনার এখানে টাস্কটা কি? আপনি এমন একটা ব্যক্তি যে এই ডায়াগ্রামটা দেখতে পারতেছে না, তার জন্য ডায়াগ্রামটা এক্সপ্লেইন করতেছেন। আপনি কার জন্য লিখতেছেন? যে দেখতে পাচ্ছে না। তাহলে আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য কিন্তু নিজের মতামত দেওয়া না। আপনার উদ্দেশ্য হলো এই যে সামনে মানুষটা আছে আপনার, এই মানুষটাকে নিজের ভাষার মাধ্যমে এই ডায়াগ্রামটা ফুটিয়ে তোলা। আপনি এভাবে বললেন যে এই ম্যাপের বটম সাইডে পুরো এরিয়া জুড়ে একটা প্লেয়িং ফিল্ড আছে। তাইলে যে লোকটা আপনার সামনে আছে, যে লোকটা ডায়াগ্রামটা দেখতেছে না, সে ভেবেই বুঝে ফেলবে না যে হ্যাঁ, নিচের পুরাটা এরিয়া প্লেয়িং ফিল্ড? এইটা হলো আপনার উদ্দেশ্য। এন্ডিং স্টেটমেন্ট যদি আপনি দেন, তখন কি হয়ে যায়? এটা আপনার একটা ওপিনিয়ন। এই কাজটা ভুলেও করা যাবে না। এটা যদি করেন, এটার জন্য আরো মার্ক কাটা যাবে উল্টো। এটা অনেকে ভুল করে। কারণ কি, নর্মালি তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যখনই প্যারাগ্রাফ লিখি আমরা একটা লাস্টে সর্বশেষ একটা সেন্টেন্স দিয়ে এন্ডিং দেই। কিন্তু এই টাস্ক ওয়ানের জন্য খেয়াল করব যে ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন এক সেন্টেন্সে, প্রিসাইজলি আপনার পারপাসটা কি এই রিপোর্টের সেটা লিখে ফেলবেন। সেকেন্ড পার্টে আপনারা ওভারভিউ লিখবেন।
ওকে, সেকেন্ড পার্টে আপনারা ওভারভিউ লিখবেন। সেখানে এই যে প্যারাগ্রাফটার দিকে তাকালেন, এই যে ডায়াগ্রামটার দিকে তাকালেন, তাকালে কোন জিনিসটা সবার প্রথমে চোখে পড়ে সেটা লিখে ফেলবেন। এরপর পুরো সেন্টেন্স কপি করা যাবে না, যেমন ইন্ট্রোডাকশনে, রাইট? ইন্ট্রোডাকশনে আমরা এই প্রথম লাইনটা সম্পর্কেই তো লিখতেছি, তাই না? এই যে এখানে যে লাইনটা সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা সম্পর্কে তো আমরা ইন্ট্রোডাকশনে লিখতেছি। আমি তো চাইলে এই সেন্টেন্সটা জাস্ট কপি পেস্ট করে বসাই দিতে পারি। আপনি যদি একটা ভালো মার্কস চান, তাহলে আপনার উচিত হবে এটাকে একটু প্যারাফ্রেজ করে দেওয়া, নট যা আছে হুবহু তুলে দেওয়া। যা আছে হুবহু তুলে দিলে একটু নাম্বার যায়, নাম্বার কেটে যায়। এরপরে কোনো পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না। এই যে আপনি বললেন এন্ড স্টেটমেন্ট, বা আপনি একটা স্টার্টিং স্টেটমেন্ট দিতে চাচ্ছেন, ধরেন এই যে এই ডায়াগ্রামে কি দেখতেছেন যে কার পার্কের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি কি বলতে পারেন যে কার পার্কটা, গভর্নমেন্ট এই স্ট্রাকচারটা চেঞ্জ করে দিছে, অথরিটিরা এই স্ট্রাকচারটা চেঞ্জ করে দিছে। কিন্তু আপনার ম্যাপের মধ্যে কি এটা দেওয়া আছে কে চেঞ্জ করছে? না, এটা কিন্তু আপনার ওপিনিয়ন হয়ে যাচ্ছে। এটা ভুলেও করা যাবে না। আপনার এক্স্যাক্টলি যা আছে সেটাই তুলে দিতে হবে। তো এটা কি করা যায়? আপনি এটাকে জাস্ট এভাবেই বলবেন যে কার পার্কটা এত সাল থেকে এত সালে চেঞ্জ হয়ে গেছে স্ট্রাকচার, এটাই বলবেন। নট লাইক কে করছে কখন করছে এগুলো লাগবে না আমাদের। তারপর মোস্ট নোটিসিয়েবল ইনফরমেশন কি, এটা অবশ্যই অবশ্যই আপনার উল্লেখ করা লাগবে। প্যারাগ্রাফ বডি 1 অথবা প্যারাগ্রাফ বডি 2-তে এটা সম্পর্কে ডিসক্রাইব করবেন। ওভারঅলের মধ্যে মোস্ট নোটিসিয়েবল ইনফরমেশনটা সম্পর্কে অবশ্যই ধারণা থাকা লাগবে, ধারণা দেয়া লাগবে। ওকে, এরপর কই যাই, ডিস্টিংটিভ ফিচার্স কি কি আছে। এই যে দেখতেছেন এই জায়গা খালি হয়ে গেছে, এই জায়গাগুলো, এই কার পার্কটা, এই জায়গাটা খালি হয়ে গেছে, এই জায়গায় একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরি এখান থেকে চলে গেছে, এগুলো হলো ডিস্টিংটিভ ফিচার্স। এগুলো সম্পর্কে অবশ্যই লেখা লাগবে। কারণ কি কার আপনি যখন লিখবেন আপনার মাথায় রাখা লাগবে যে এই ব্যক্তিটা দেখতে পাচ্ছে না ডায়াগ্রাম, তার জন্য লিখতেছেন। এই কারণে আপনার ভালো করে সবগুলা ফিচার্স উল্লেখ করা লাগবে। কিন্তু যেগুলো এখানে নাই, যে জিনিস এখানে নাই, সেটা কিন্তু ভুলে বলা যাবে না। মাঝে মাঝে স্টুডেন্টসরা এই ভুলটা করে ফেলে। এরপরে যাই, কম্পারিজন করতে পারেন আপনি মাঝে মাঝে। যখন আপনি লেখা শুরু করেন, লিখতে যান, পরীক্ষার হলে মাথায় একটু গুলা যায় যে কি লিখবো আমি এখন, এখানে ডিস্টিংটিভ ফিচার্স আমি খুঁজে পেতেছি না, কিভাবে লিখবো এটা বুঝতে পারতেছি না। ইজি হয়ে যায় যদি আপনি জাস্ট সিমিলারিটি ডিসিমিলারিটি বুঝেন। এই যে আপনি বলতে পারেন অফিস এখানেও ছিল এখানেও আছে, চেঞ্জ হয় নাই। কার পার্কের স্থান চেঞ্জ হয় নাই, প্লেয়িং ফিল্ডের স্থান চেঞ্জ হয় নাই, এই যে অফিস চেঞ্জ হয় নাই। সো এগুলো হলো সিমিলারিটিস। এই যে কার পার্ক যেখানে ছিল এখানেই আছে, এগুলো হলো সিমিলারিটিস। আবার ডিসিমিলারিটিস কি, এই জায়গায় যে কার পার্ক ছিল, এই জায়গায় যে ক্লাসরুম আচ্ছা ছিল। আপু, আহ এখানে কার পার্কিংটা আর যে দুইটা স্ট্রাকচার চেঞ্জ, ওই দুইটা কি মেনশন করব নাকি জাস্ট শুধু প্লেস যেটা আছে ওইটাই মেনশন করে দেবো? এটা সাইজ অবশ্যই যে চেঞ্জ মেনশন হয়েছে, করবেন। সার্কেল সাইজের, আর হচ্ছে যে স্কোয়ার শেপের যেটা, জি, এখন দেখেন, আপনি যদি বা লিখতে রেক্টেঙ্গুলার। থাকেন, এক্স্যাক্টলি স্কোয়ার শেপ আছে এখানে, কেমন যেন একটা শেপ হয়ে গেছে, আপনি যদি লিখতে থাকেন, লিখতে লিখতে কিন্তু আপনি অনেক কিছু লিখতে পারবেন। আপনার কিন্তু 150 ওয়ার্ডে তখন হবে না, 190ও হবে না, আপনার 200-র উপরে চলে যাবে। কিন্তু আপনার কিন্তু একটা টাইম লিমিট দেওয়া আছে। তো আপনি চেষ্টা, এরপর আপনি কোন জিনিসটার দিকে অবশ্যই ফোকাস দিবেন, গ্রামার, আর্টিকেল আর স্পেলিং। অনেক সময় দেখা যায় আমরা অনেক ভালো একটা লেখা লিখছি, কিন্তু আমি স্পেলিং এ ভুল করে দিয়ে আসছি, আমি আর্টিকেলে ভুল করে দিয়ে আসছি। মাঝে মাঝে থাকে না, অসুস্থ হয়ে আছেন, আপনি খেয়াল করেন নাই, আপনি আপনার পাড়া জিনিস ভুল করে দিচ্ছেন। কিন্তু দেখেন মাত্র 150 ওয়ার্ডে এই ছোট্ট একটা ভুলের জন্য আপনার পুরো মার্কস চলে যাবে, বিশাল পিছিয়ে যাওয়া লাগবে তখন। আরেকটা জিনিস খেয়াল করা লাগবে, বারবার প্যারাফ্রেজ ইউজ করবেন। আপনি যদি এই 150 ওয়ার্ড একটা ছোট্ট প্যারাগ্রাফ, রাইট? এই ছোট্ট প্যারাগ্রাফে যদি আপনি একই জিনিস বারবার লিখেন, তাহলে সেটা, আপনি এক সেন্টেন্স দুইবার লিখলে সেটাই খালি চোখে পড়বে। এমন না যে আপনি পুরো প্যারাগ্রাফে সেম সেন্টেন্সই লিখছেন, কিন্তু এক সেন্টেন্স দুইবার লিখলেই এটাই খালি চোখে পড়বে। এই কারণে আপনাদের প্যারাফ্রেজ করে লিখতে হবে, আপনাদের সিনোনিম লিখতে হবে। মনে করেন এই যে আপনি এখানে রোডের কথা বলবেন, রাইট? এখানে রোড কতটুকু আছে, অনেক এরিয়া জুড়ে রোড আছে, তাই না? প্রায় মিডলের চাইতে বেশি এরিয়া জুড়ে রোড আছে। এখন আপনি পুরাটা প্যারাগ্রাফে বারবার রোড 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 বলতেছেন, এটা আবার হয়ে যাবে অড। আপনাকে তাহলে কি করা লাগবে, আপনি একবার রোড বললেন, আরেকবার ফুটওয়ে বললেন, আরেকবার অন্য রাস্তার পাথ অন্য বলা সিনোনিম যায়। ইউজ করলেন। জি জি, সো অন্য সিনোনিম ইউজ করলেন, এগুলা করা লাগবে। এরপরে আমরা যাই কিসে, কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডসে। তারা আপনাদের এই জন্য আমি আরেকটা পিডিএফ ইউজ করব।
কি করে দিলাম? ওকে। ওকে, তো আমাদের কয়েকটা গ্রুপে গ্রুপে ওয়ার্ডস আছে, যেই ওয়ার্ডস গুলো আমরা ম্যাপের ক্ষেত্রে, ম্যাপ ডায়াগ্রামে প্রায় ইউজ করে থাকি। ম্যাপ ডায়াগ্রামে সবচেয়ে বেশি যেই ওয়ার্ডস গুলো ইউজ হয়, এগুলো যদি আমাদের এখনই মাথায় থাকে, পরীক্ষার হলে এটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, রাইট? তো কি কি ওয়ার্ডস প্রায় লাগে? এই যে ডেমোলিশ, রিমুভ, পুল ডাউন, নক ডাউন। এই ওয়ার্ডস গুলা কাদের জন্য ইউজ করা হয়? বিল্ডিংস এর জন্য ইউজ করা হয়, হাউসেস এর জন্য ইউজ করা হয়, কোনো একটা স্ট্রাকচার ভেঙে ফেলতেছি সেগুলোর জন্য ইউজ করা হয় এই কয়েকটা ওয়ার্ডস। আরো অনেক ওয়ার্ডস আছে, রাইট? আপনারা তো সব ওয়ার্ডস জানেন না, সব ওয়ার্ডস পরীক্ষার হলে মাথায়ও থাকবে না। তো আপনাদের কি করা লাগবে? কয়েকটা ওয়ার্ডস মনে করে যাওয়া লাগবে, সিনোনিম ওয়ার্ডস। আমি এক সেন্টেন্সে ডেমোলিশ দিলাম, প্রথম প্যারাগ্রাফে ডেমোলিশ দিলাম, পরের প্যারাগ্রাফে দিব পুল ডাউন, নকড ডাউন। ওকে। এই যে এই ওয়ার্ডস গুলো আমরা তাহলে কখন ইউজ করতেছি? যখন কোনো একটা জিনিস আর নাই, একটা ছবির মধ্যে ছিল আর একটা ছবির মধ্যে নাই, সেটা বোঝানোর জন্য আমরা এই ওয়ার্ডস গুলো ইউজ করবো: ডেমোলিশ, রিমুভ, পুল ডাউন, নক ডাউন, টেক অ্যাওয়ে, ডিগ আপ। ডিগ আপ কখন ইউজ করি? যখন কোনো মাটির মধ্যে কোনো একটা কাজ হচ্ছে সেটা বোঝানোর জন্য। টেক অ্যাওয়ে কখন ইউজ করি? যখন কোনো একটা জিনিস জাস্ট সরায় ফেলা হয়েছে এক প্লেস থেকে আরেক প্লেসে। ওকে। এরপরে যাই, যখন কোনো একটা জিনিস অ্যাড করা হয়েছে, ওই জন্য আমরা কি কি ওয়ার্ডস ইউজ করতে পারি? এই জন্য বিল্ড, কনস্ট্রাক্ট, অ্যাড, ওপেন। যখন কোনো একটা জিনিস সাইজে চেঞ্জ করা হয়েছে, ওটার জন্য ইউজ করতে পারি এক্সটেন্ড, এক্সপান্ড, এনলার্জ, রিডিউস, কাট। এরপরে ধরেন, এই জিনিসগুলো যখন আমরা সেন্টেন্সে ইউজ করব, তখন কি হবে? যখন আমরা সেন্টেন্সে ইউজ করব একটা জিনিস, গ্রামার খুব ভালোভাবে খেয়াল করা লাগবে, রাইট? তো দেখি, যদি আমরা পাস্ট টেন্সে দিই, ওয়াজ কনস্ট্রাক্টেড, ওয়াজ বিল্ড, ইজ ডেভেলপড, ওয়াজ এস্টাবলিশড, ওয়াজ ডেভেলপড। ওকে। মোট কথা, এই যে এই চারটা ওয়ার্ডস, পাঁচটা ওয়ার্ডস, এগুলো বারবার ইউজ করা লাগবে, এগুলো যেন আমাদের মাথায় অলরেডি থাকে। যখন আমরা লিখতে যাব তখন যেন ন্যাচারালি চলে আসে, চিন্তা করে না বের করা লাগে। যখন আমি কোনো জিনিস রিপ্লেস করে দিব, যে হলো এই বিল্ডিং এর জায়গায় এখন এই বিল্ডিং আছে, ঠিক আছে? এই জায়গায় একটা হসপিটাল ছিল, এই জায়গায় আপনি এখন কার পার্ক বানাই দিচ্ছেন। ওয়াজ রিপ্লেসড বাই আ কার পার্ক, ইট ওয়াজ কনভার্টেড ইনটু এ স্ট্যাচু, ইট ওয়াজ ট্রান্সফর্মড ইনটু আ স্ট্যাচু। এরকম। ওকে। তারপর মনে করেন কোনো কিছু রিমুভ করে দিতেছেন, ওই যে রিমুভড, ডেমোলিশড, ক্লিয়ার, পুল আউট, এটসেট্রা। মনে করেন কোনো কিছু এক্সপান্ড করতেছেন বা রিডিউস করতেছেন, এক্সপ্যান্ডেড, এক্সটেন্ডেড, এনলার্জড, রিডিউসড। তারপর মনে করেন কিছু কিছু জিনিস কখনো চেঞ্জ হয় না, যেমন একটা ছবি দেখছিলাম না আমরা, কই গেল ছবিটা, এই যে কার, অফিসটা, এই ছবির মধ্যে এখানে যে অফিস ছিল এখানেই সেই অফিস, স্ট্রাকচারেও কোনো চেঞ্জ হয় নাই। তো এই জায়গায় আমি কি বলতে পারি? যে অফিস রিমেইনড আনচেঞ্জড ইন 1985 টু প্রেজেন্ট। তারপরে এটাকে আরেকভাবে লেখা যায় যে স্টেট দ্য সেম। কখন? যখন দেখবেন যে আপনার অফিস বাদে আরো একটা জিনিস আছে যেটা সেম আছে, তো তখন স্টেট দ্য সেম। আপনি যদি বারবার রিমেইন্ড আনচেঞ্জড দেন তাও সমস্যা, এই জন্য সিমিলার প্যারাফ্রেজ। ওকে, এরপরে যাই আমরা, কি কি ফ্যাসিলিটিস আছে, ঠিক আছে, তাদের জন্য। ধরেন বিল্ডিং এর জন্য, এখন আপনি, এখানে বেশ কতগুলো বিল্ডিং আছে, রাইট? তো এই প্যারাগ্রাফ যখন লিখবেন তখন তো আপনার বিল্ডিং দিয়ে ভরে যাবে, পুরো প্যাসেজটা আপনার বিল্ডিং দিয়ে ভরে যাবে। তো বারবার তো বিল্ডিং লিখলে দেখাবে অড। এই জায়গায় আপনি কি লিখতে পারেন? রেসিডেন্সিয়াল এরিয়া। এটার মানে কি? যখন অনেকগুলা বাসা, মানে মানুষ থাকার বাসা আর কি, অনেকগুলা বাসা পাশাপাশি থাকে, তখন সেটা হয়ে যায় রেসিডেন্সিয়াল এরিয়া। হাউজিং কমপ্লেক্স। ওপেন স্পেসকে কি বলা যায়? একটা পার্ক বা গার্ডেন, গার্ডেন এরিয়া, গার্ডেনের জায়গায় গ্রিন এরিয়া বলতে পারেন। ফার্মল্যান্ড, ফার্মল্যান্ডের জায়গায় গ্রিন এরিয়া বলতে পারেন। ফরেস্ট, ফরেস্ট মানেই তো গ্রিন এরিয়া, বুঝতে পারতেছেন? তারপর ধরেন রাস্তা, রাস্তার জায়গায় কি কি লিখতে পারেন? রোড, মেইন রোড, রিং রোড। রিং রোড কি জানেন? ওই যে চত্বর আছে না, চত্বর মানেই হলো রিং রোড, যেমন গোল চত্বর, রিং রোড। আম্বরখানা পয়েন্টে যে একটা চত্বর, রিং রোড। ওয়েল, ওই জায়গায় নট এক্স্যাক্টলি চত্বর, ওটা জাস্ট হলো চারটা রাস্তার মিডল পয়েন্ট। এনিওয়েজ, স্ট্রিট, ফুটপাথ, রেলওয়ে লাইন, ব্রিজ, পার্কিং এরিয়া। এই যে কয়েকটা ওয়ার্ডস, এগুলো মাথায় থাকা লাগবে, রাইট? এরপরে যাই, এরপরে
ডিরেকশন ভোকাবুলারি, ম্যাপের জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আপনার ডিরেকশনটা ঠিক মতো দিতে পারা। কারণ ডিরেকশনের জন্য আমার কাছে একটা ছবি আছে, দাঁড়ান, এই যে ডিরেকশন, ঠিক আছে? যখন আপনার লিসেনিং টেস্ট হয় তখনও কিন্তু এই যে ডিরেকশন নিয়ে প্রায় ঝামেলায় পড়তে হয়। এই জিনিসটা একেবারে মাথা কি মনের মধ্যে গেঁথে ফেলতে হবে। এই দিকে থাকে নর্থ, এই দিকে থাকে সাউথ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই জিনিসটা, এই ছবিটা আমাদের মনের মধ্যে গেঁথে ফেলতে হবে। নর্মালি তো আমাদের ম্যাপ দেখা লাগে না, এই কারণে এই জিনিসটা আমাদের মনে থাকে না, কিন্তু মনে রাখা লাগবে, তাহলে লিসেনিং টেস্টের জন্য ইজিয়ার হয়ে যাবে। আবার এই যে রাইটিং টেস্টের জন্য তো বুঝতেই পারতেছেন, তখন আপনি আরো সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেইন করতে পারবেন। এখন নর্থ এবং ইস্টের মাঝামাঝি যে এরিয়াটা, এই পুরো এরিয়াটার নাম কি? নর্থ ইস্ট। সাউথ আর ইস্টের মাঝামাঝি সাউথ ইস্ট। নর্থ আর ওয়েস্টের মাঝে নর্থ ওয়েস্ট। সাউথ আর ওয়েস্টের মাঝে সাউথ ওয়েস্ট। দেখেন, প্রিপোজিশন দিয়ে আমি পুরো ডিরেকশনের স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারি। এখানে কি বলছে? ইন দ্য নর্থ, ইন দ্য প্রিপোজিশন, তাই না? ইন দ্য প্রিপোজিশন মানে এই যে, এই যদি আপনার ডিরেকশন হয়, এটা তো নর্থ না? নর্থের ইন দ্য নর্থ মানে আপনার বিল্ডিংটা এই জায়গাতেই আছে। ইন দ্য সাউথ মানে আপনার স্ট্রাকচারটা এই জায়গাতেই আছে। মনে করেন আপনার এখানে ইনের জায়গায়, আচ্ছা ওটা পরেই যাই, কম্বাইন্ড ডিরেকশন, ইন দ্য নর্থ ইস্ট। নর্থ ইস্ট তাহলে কোন দিকে হবে? যে আপনার স্ট্রাকচারটা অবশ্যই অবশ্যই এই এরিয়াটুকুর ভেতরে আছে, ঠিক আছে? ইন থাকা মানেই হলো ওই এরিয়াতেই আছে, এটা বুঝাইছেন। দ্য বিল্ডিং ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্ট অফ দ্য ম্যাপ। শেষ। উম, দেয় নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা মুখে বলি, বা এখানে আছে? এমনি। আচ্ছা, দেখেন, যদি আপনার কোনো কিছু দেয় যে টু দ্য নর্থ, এই জায়গায় ইন দার জায়গায় যদি এই জায়গায় টু দ্য নর্থ থাকে, টু দ্য নর্থ থাকলে কি করব? যে মনে করেন এখানে দুইটা বিল্ডিং আছে, এই যে এই বিল্ডিং, এই যে এই বিল্ডিং, তো আপনি কিভাবে বলবেন? দিস বিল্ডিং ইজ সিচুয়েটেড টু দ্য নর্থ অফ দিস বিল্ডিং। ওকে, দিস ইজ সিচুয়েটেড টু দ্য নর্থ অফ দিস। এই যে এটার নর্থেই তো এটা আছে, তাহলে টু যখন ইউজ করি তখন আমরা অ্যাকচুয়ালি একটার সাপেক্ষে আরেকটার রাস্তা দেখাই। টু দ্য ইস্ট বললে কি বুঝবো? যে দিস বিল্ডিং ইজ সিচুয়েটেড টু দ্য ইস্ট অফ দিস বিল্ডিং। ওকে, নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট এগুলোও তো জাস্ট আপনার কোন জায়গায় আছে এরিয়াটা। আপনার টু দা আর ইন দা এই দুইটার মধ্যে ডিফারেন্সটা খেয়াল করা লাগবে, পরীক্ষার হলে ভুল করা যাবে না। তারপর সেন্ট্রাল পজিশন, সেন্ট্রাল পজিশনকে সিম্পলি ইন দ্য সেন্টার, ইন দ্য মিডল অফ দ্য এরিয়া, এই দুটা দ্বারা লিখতে পারি। আপনার কিন্তু প্রায় প্রায় ইন দ্য সেন্টার ইন দ্য মিডল অফ দ্য এরিয়া লেখা লাগবে। তো ভালো হয় দুই টাইপের প্যারাফ্রেজই শিখে যাওয়া। রিলেটিভ কতগুলো লোকেশন আছে। রিলেটিভ লোকেশন কি? এই যে নেক্সট টু, নেক্সট টু মানে কি? এই তো দুইটা বিল্ডিং, এই তো দুইটা বিল্ডিং পাশাপাশি আছে না? দিস বিল্ডিং ইজ সিচুয়েটেড নেক্সট টু দিস বিল্ডিং। অ্যাডজেক্যান্ট টু, অ্যাডজেক্যান্ট টু আর নেক্সট টু মানে সেম জিনিস। অপোজিট মানে দুইটা বিল্ডিং একজন আরেকজনের মুখোমুখি আছে। দিস ওয়ান ইজ সিচুয়েটেড অপোজিট টু দিস ওয়ান। নিয়ার বা নিয়ার বাই, সেম কথা। ক্লোজ টু, সেম কথা। বিটুইন এ অ্যান্ড বি মানে কি এই বিল্ডিং এর মাঝে, বিটুইন। ডিস্টেন্স বা পজিশন যদি বোঝায়, অ্যালং দ্য রোড, অ্যাট দ্য কর্নার অফ, অ্যাট দ্য এন্ড অফ, অ্যাট দ্য লেফট অর রাইট সাইড অফ। এটা নর্মালি কি বোঝায়? একটা রোডের বা একটা রাস্তার সাথে যখন আমি সাপেক্ষ করি তখন এই ডিস্টেন্স বা পজিশনের এই প্যারাফ্রেজগুলো ইউজ করতে পারেন। অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড, ধরেন এই যে অ্যাট দ্য কর্নার অফ দ্য ম্যাপ। অ্যাট দ্য কর্নার বলতে কি বোঝায়? এই যে আপনার ম্যাপের স্ট্রাকচার ছবি এরকম, অ্যাট দ্য কর্নার এই যে কর্নার, এই যে কর্নার। অ্যাট দ্য এন্ড, মনে করেন এই যে একটা রোড আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, এই যে এন্ড। আপনার আরো যে কয়েকটা জিনিস লাগবে, অ্যাট দ্য টপ, অ্যাট দ্য বটম, অ্যাট দ্য লেফট, দাঁড়ান আমি একটা ছবির সাথে আপনাকে তুলনা করে দিই। এই যে এই যে ম্যাপ, রাইট? এখন আপনি এটাকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যদি মনেও না থাকে, যে আমার প্রায়ই আমি এটা ভুলে যাই, নর্থ কোনটা সাউথ কোনটা প্রায় ভুলে যাই, পরীক্ষার হলে তো প্রেসারে আরো ভুলে যাই। তো তখন আমি অবশ্যই কি ইউজ করি? অ্যাট দ্য টপ। অ্যাট দ্য টপ কি আছে? একটা রাস্তা আছে, রোড আছে পুরো এরিয়া জুড়ে। অ্যাট দ্য বটম, অ্যাট দ্য বটম কি আছে? একটা প্লেইং ফিল্ড আছে। অ্যান্ড অন দ্য লেফট সাইড অফ দ্য ম্যাপ, লেফট সাইড অফ দ্য ম্যাপ, এই যে আপনি কি বলবেন? যে হলো আপনার ক্লাসরুম, টু স্টোরে ব্লক। টু স্টোরে মানে কি? দুই তলা বিল্ডিং। ব্লক মানে কি? একটা বিল্ডিং, বিল্ডিংকে ব্লক বলা হয়। তো টু স্টোরে ব্লক এটা কোথায় আছে? আপনার লেফট সাইড অফ দ্য ম্যাপ।
তারপরে অন দ্য রাইট সাইড অফ দ্য ম্যাপ আপনার একটা অফিস এবং একটা লাইব্রেরি আছে। তারপর মনে করেন ইন ফ্রন্ট কি বলতে পারেন যে ক্লাসরুমের ইন ফ্রন্টে একটা কার পার্ক আছে, অথবা ইন ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম ইউ হ্যাভ এ রোড। তারপরে অপোজিট, অপোজিট মানে কি মুখোমুখি। বিহাইন্ড দ্য মানে ক্লাসরুমের বিহাইন্ডে কি আছে, আপনার প্লেয়িং ফিল্ড আছে। আপনার যদি কোনো একটা সাপেক্ষে বাকিগুলো তুলে ধরতে চান, তাহলে এই যে আপনি এই ওয়ার্ডসগুলো ইউজ করতে পারেন। ম্যাপ ডেসক্রাইব করার টাইমে আপনার অবশ্যই এগুলো ইউজ করা লাগবে। তাই এই ওয়ার্ডসগুলো ভালো করে খেয়াল করবেন যেন আপনার প্যারাগ্রাফে থাকে, এটা দেখতে আরো সুন্দর হয়ে যাবে প্যারাগ্রাফটা। দুইজনের মধ্যে তুলনা করা, বা দুইজনের মধ্যে সবচেয়ে, কারণ কি দুইটা কি আলাদা ছবি অ্যাকচুয়ালি? না তো, দুইটা তো অ্যাকচুয়ালি একই জিনিসের ছবি। সবচেয়ে ভালো হয় আপনি যদি সবচেয়ে বড় ডিফারেন্স আর ছোট ডিফারেন্সগুলো প্যারাগ্রাফ 1 আর প্যারাগ্রাফ 2-তে উল্লেখ করতে পারেন। মনে করেন প্যারাগ্রাফ 1-এ আপনি বললেন যে হলো এখানে সবচেয়ে বড় ডিফারেন্স হলো প্লেয়িং ফিল্ডটা ছোট হয়ে গেছে, ক্লাসরুম 2 তলা থেকে 3 তলা হয়ে গেছে, কার পার্কের জায়গা ছোট হয়ে গেছে, কার পার্ক আগে 2 জায়গায় ছিল এখন 1 জায়গায় আছে, রাস্তা ছোট করে ফেলছে, মাত্র 1 এরিয়া জুড়ে রাস্তা আছে, লাইব্রেরি ছোট করে ফেলছে, অ্যাকচুয়ালি লাইব্রেরি সরায় ফেলছে, রাইট? এগুলো হলো আপনার মেজর চেঞ্জেস। এরপর আপনি রাইটিং টাস্ক 1, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক। একটা জিনিস আপনাদের বলে দিই, দেখেন এখানে 20 মিনিটস উল্লেখ করা থাকে, আপনারাও জানেন 20 মিনিটস ইউজ করবেন, কিন্তু এর মানে কিন্তু এই না 20 মিনিটস পর আপনার জমা দিয়ে দেওয়া লাগবে। ইউ হ্যাভ টাইম পুরো 1 ঘন্টা, কিন্তু বেস্ট হয় যদি আপনি 20 মিনিটসে এটা কভার করতে পারেন, কারণ কি প্যারাগ্রাফ 2-তে আপনাদের অ্যাকচুয়ালি অনেক মানে টাস্ক 2-তে আপনাদের অ্যাকচুয়ালি 40 মিনিট টাইম দেওয়ার মতো একটা টাস্ক, ওখানে 250টা ওয়ার্ড লিখবেন, একটা পুরো প্যারাগ্রাফ লিখবেন। ওখানে ভালো হয় যদি আপনারা 40 মিনিট দিতে পারেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন এটা 20 মিনিটেই কভার দেওয়ার। কিন্তু যদি কভার না হয়, ইটস ওকে, 2-3 মিনিট এক্সট্রা লাগলে ইটস ওকে। এবার আমরা যাই কোশ্চেনে। দ্য ম্যাপস বিলো শো দ্য চেঞ্জেস অফ স্কুল ফ্রম 1985 টু দ্য প্রেজেন্ট টাইম। ঠিক আছে, তাহলে এখানে তো কোনো ফিউচার ডায়াগ্রাম নাই। ফিউচার ডায়াগ্রাম যদি থাকে, ওই যে 4টা প্যারাফ্রেজ পড়ছিলাম, ওই 4টা প্যারাফ্রেজ দিয়ে ইজিলি আমরা বানায় ফেলবো। এখানে আমরা করব কি 1985 এবং বর্তমানে স্কুলের যে অবস্থা, এই দুটার মধ্যে একটা তুলনা করবো। এখন এই যে স্যাম্পল অ্যান্সারটা দিলাম, এই স্যাম্পল অ্যান্সারটা অ্যাকচুয়ালি আমি ডিরেক্ট বের করছি, একজনটাই লেখা লাগবে, কিন্তু লিখবেন প্যারাফ্রেজ করে। যেমন এখানে প্যারাফ্রেজ কি করছে, দ্য ম্যাপ ডিসপ্লেইজ, শোজ এর জায়গায় আপনি লিখতেছেন ডিসপ্লেইজ, ডিসপ্লেইজ এর জায়গায় আপনি ইলাস্ট্রেটস লিখতে পারেন। যাই হোক, লিখলাম ম্যাপ ডিসপ্লেইজ দ্য লেআউট অফ এ স্কুল ইন 1985 অ্যান্ড নাও। একটু ডিফারেন্ট হলো না, যে ফ্রম এত থেকে এতর জায়গায় আপনি লিখতেছেন ইন এত এবং এত। কি করছে, ইনি এক সেন্টেন্সের মধ্যে পুরো ওভারঅল স্টেটমেন্টটা দিয়ে দিছে, কিন্তু এক সেন্টেন্সটাই এত বড় হয়েছে যেটা ওকে। আপনারাও এটা করতে পারেন। আপনাদের যদি এক সেন্টেন্সে কভার না হয়, সেন্টেন্স বেশি কমপ্লেক্স লাগে, তাহলে আপনারা 2 থেকে 3 সেন্টেন্সে লিখতে পারেন, কোনো প্যারা নাই। দেখি, overall, it is obvious that a great number of new facilities have been constructed in this school to cater for the needs of the growing students of population. এটা আবার বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আপনার এত কমপ্লেক্স করার দরকার নাই। আপনি এই যে ইন দিস স্কুল দিলেন, দেওয়ার পরে আপনি দিয়ে দিবেন টাইম বা সবচাইতে বড় চেঞ্জ, আপনার জন্য যেভাবে সুবিধা হয়। এরপরে যাই প্রথম প্যারাগ্রাফে। যখন আমরা এই রাইটিং টাস্কে আসবো, তখন আমাদের অনেক অনেক কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করা লাগবে, মোরওভার, হাউএভার, এটসেট্রা। আমরা ডিরেক্ট স্যাম্পল অ্যান্সারটা দেই, এখানে দেখি কি কি কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করছে তারা। ইন 1985, এই যে 1985 প্রথম ছবিটা, উইথ আ স্টুডেন্ট পপুলেশন অফ এত, এটা কোথায় লেখা আছে? চিত্রের শেষে, চিত্রের মধ্যে লেখা ছিল না। এই জিনিসটা আপনাদের খেয়াল করা লাগবে। দ্য স্কুল ইউজড টু হ্যাভ আ রেক্টেঙ্গুলার কার পার্ক। ঠিক আছে, সুন্দর, কার পার্কের স্ট্রাকচারটা বলে দিচ্ছে, রেক্টেঙ্গুলার কার পার্ক, অ্যান্ড এ রোড লোকেটেড ইন দ্য নর্থ অফ দ্য স্কুল। স্কুলের নর্থে কি আছে? এই যে নর্থ সাইডে একটা রোড আছে, এন্ট্রান্স আছে, এক্সিট আছে কার পার্কের, এই নর্থ সাইডে। ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য স্কুল, ইস্টার্ন পার্ট কোন দিকে? এইদিকে না? যাক, হ্যাঁ, এইদিকে ইস্টার্ন পার্ট। ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য স্কুল কি আছে? দেয়ার ওয়াজ আ ক্লাসরুম ব্লক উইথ 2 লেভেলস। দেখেন এখানে কি দেওয়া আছে, 2 স্টোরে ক্লাসরুম ব্লক। এই জায়গায় আপনি কি লিখতেছেন? উইথ 2 লেভেলস। আপনি প্যারাফ্রেজ করে লিখলেন এবং খুব সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল।
A large playing area was situated in the southern part of the map. এই যে সাউথার্ন পার্টে কি আছে, সাউথে কি আছে, একটা বিশাল বড় এরিয়া জুড়ে প্লেইং ফিল্ড আছে। এরপরে কি আছে, Yes. জি, দেয়ার আর সাম বিল্ডিং ইনক্লুডিং অ্যান্ড অফ, ও কোন জায়গায় হারাই ফেলছি মনে হয়, এ লার্জ সাউথার্ন And পার্ট অফ দ্য ম্যাপ yes. অ্যান্ড টু দ্য ওয়েস্ট অফ দ্য স্কুল দেয়ার আর সাম বিল্ডিংস ইনক্লুডিং অ্যান অফিস, এ লাইব্রেরি, এই স্মল কার পার্ক অ্যান্ড এই স্মল ক্লাসরুম ব্লক। তার মানে কি এই এরিয়াটুকু, তাই না? ওই যে একটা আপু বলছিলেন যে আমি 1985 সাল আলাদা করে দেই আর প্রেজেন্ট সাল আলাদা করে দেই, এই যে আপনার 1985 সাল আলাদা করে লিখছে, প্রেজেন্ট সাল আলাদা করে লিখছে, এবং সে কিন্তু ভালো একটা মার্কস পাইছে। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ভালো হয় যদি তুলনা করতে পারেন, যদি না পারেন চেষ্টা করবেন বাকি জিনিসগুলোতে ফুল ফোকাস দেওয়ার, ভালো মার্কস এসে পড়বে। ওকে, তারপরে কি আপনার বলতে পারেন এই যে রাস্তা জুড়ে, এই রাস্তা জুড়ে এই পাশে কি আছে, এই পাশে কি আছে, সাউথে কি আছে, ওয়েস্টে কি আছে, এইভাবে এই ম্যাপটাকে ভাগ ভাগ করা হয়েছে। এরপরে যে আমি অ্যাট প্রেজেন্টে কি আছে, অ্যাট প্রেজেন্ট the population of this school has increased significantly to 2300। দেখেন তো, এখানেও শুরু করছিলাম এই যে ওই সালে জনসংখ্যা কত ছিল, এখানেই শুরু করছি, এখানেও শুরু করছি বর্তমানে জনসংখ্যা কত দিয়ে। ওখানে সেকেন্ড সেন্টেন্সে আমি কার পার্ক সম্পর্কে বলছিলাম, এখানেও সেকেন্ডে আমি কার পার্ক সম্পর্কেই বলতেছি। তাহলে একটা বলা যায় না যে দুইজনের মধ্যে সুন্দর একটা সিমিলারিটি বা তুলনা মেনটেন করছেন, কম্পারিজন মেনটেন করছেন। দেখে তো মনে হচ্ছে, পড়ে তো মনে হচ্ছে যে দুইজনের মধ্যে কম্পারিজন ফিল করতেছি আমি। দ্য কার পার্ক ইন দ্য নর্থ রিমেইনস বাট ইটস সাইজ ইজ স্লাইটলি স্মলার। ঠিক আছে না কথাটা? এটার স্ট্রাকচার, এই যে হলো হাফ অফ এ ডাম্বেল, এটা তো আরো বেশি ঝামেলা হয়ে যায়। স্ট্রাকচার সবার মনেও থাকবে না এরকম এক অদ্ভুত স্ট্রাকচার, এর চাইতে জাস্ট বলে দিতে পারে এটা ছোট হয়ে গেছে, দ্যাটস অল। To the west of the school, the classroom block has been renovated with the addition of third story. ঠিক আছে, অফ দা থার্ড স্টোরি। একটা জিনিস দেখেন, আপনি যদি এখানে 3 স্টোরি বিল্ডিং দেন, এখানে দা দেওয়া যাবে না, দা থার্ড স্টোরি। যদি আমি দা দিই তাহলে আমি থার্ড স্টোরি লিখতে পারবো, যদি আমি দা না দিই অ্যাডিশন অফ 3 স্টোরি। ও আচ্ছা, না সরি, অ্যাডিশন অফ দিছি তো, মাই ব্যাড, অ্যাডিশন অফ দ্য থার্ড স্টোরি। ওকে, সো অ্যাজ টু অ্যাকোমোডেট এ সাবস্টান্সিয়ালি ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্ট। এটা কি আপনার অপিনিয়ন, না এটা এখানের ফ্যাক্ট? এটা এখানে লিখে দেওয়া আছে, ঠিক না? এই যে স্টুডেন্ট যে 1500 থেকে 2300 হয়ে গেছে, বিশাল বড় ইনক্রিজ হয়েছে, এটা আপনার লিখে দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেছে একটা ফ্যাক্ট। এই টাইমে আপনি এটা লিখতে পারবেন। কিন্তু যদি আপনার জনসংখ্যা না দেওয়া থাকতো, আপনি যদি এটা লিখতেন, নাম্বার যেত কেটে। The playing grounds in the south have been redeveloped to make a way for the brand new pool। এই যে দেখেন নতুন ওয়ার্ড ইউজ করছি, রিডেভেলপড, নট কনস্ট্রাক্টেড, রিডেভেলপড। এই ওয়ার্ড আমরা আগে ইউজ করি নাই। আমার এই পুরো প্যারাগ্রাফ পড়ে মনে হচ্ছে না যে আমি এক জিনিস বারবার ইউজ করতেছি, বারবার শুনতেছি না কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স। ওকে, লেটস কন্টিনিউ। The playing ground in the south have been redeveloped to make way for a brand new pool and fitness center। ওকে, দেখি ব্র্যান্ড নিউ পুল অ্যান্ড ফিটনেস সেন্টার, এই যে প্লেইং ফিল্ডের এই পাশেই আছে। ঠিক আছে না? এক্সপ্লেনেশন পারফেক্ট আছে। এরপর যাই, কই আছি, অন দ্য লেফট অফ দ্য স্কুলস লেআউট। আমরা আগের বার কি করছিলাম, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ ইউজ করছি, এই জায়গায় আমরা লেফট টপ বটম ইউজ করতে পারি। তাহলে এমন মনে হবে না যে আমরা বারবার সেম জিনিস ইউজ করতেছি। কিন্তু যদি আপনার নর্থ সাউথে ভুল হয় আমার মতো, তাহলে ইউ ক্যান জাস্ট, ও সরি, আমার তো লেফট রাইটে ভুল হয়েছে। ওকে, তাহলে আপনার যেটা ভুল হয় না সেটাই ইউজ করবেন, চেষ্টা করবেন প্যারাফ্রেজ ইউজ করতে। Of the school's layout, the small car park has been demolished to construct some new classrooms। দেখি কোথায় স্মল কার পার্ক, এই যে এটা চলে গেছে না, সো ইট হ্যাজ বিন ডেমোলিশড। ডেমোলিশ হওয়ার পরে এখানে নতুন কি আসছে, দেখি কি বললো, স্মল কার পার্ক হ্যাজ বিন ডেমোলিশড টু কনস্ট্রাক্ট সাম নিউ ক্লাসরুম। এর পাশে কি এই যে লেকচারিং রিসোর্সেস সেন্টার, কম্পিউটার রুম, এগুলো নতুন ক্লাসরুমস, নতুন ক্লাসরুমস।
ঠিক আছে, চলে যাই। On the left of the school's layout, the small car park has been demolished to construct some new classrooms, and the library has been converted into a learning resource center with a computer room. এখানে আমরা আর কি কোনো এন্ড স্টেটমেন্ট দিছি? না। ইটস বেস্ট যদি আমি লাস্টে কোনো এন্ড স্টেটমেন্ট না দিই। ওকে, ইটস বেস্ট যদি আমি লাস্টে কোনো ওদের এন্ড একটা স্টেটমেন্ট আবার না। জি। কিন্তু আমরা তো পারবো না। চেষ্টা করার টাইম না থাকে, অনেকের দেখা যাবে যে হয়তো 15 তারিখে এক্সাম, হয়তো 12 তারিখে এক্সাম, টাইম নাই। তো আপনাদের 8.5-এর মতো হুবহু এরকম করা লাগবে না। আপনারা চেষ্টা করেন বাকি পয়েন্টসগুলোর দিকে ফোকাস করার। বাকি পয়েন্টসগুলো আমাদের কি ছিল? এই যে ইন্ট্রোডাকশনে থাকবে একটা সেন্টেন্সে মেইন পারপাস, ওভারভিউয়ে থাকবে ওভারঅল সিচুয়েশনটা, সবচেয়ে বড় চেঞ্জটা, সেটা আপনি ওভারভিউ দিবেন। কপি করা যাবে না সেম স্যাম্পল, সেম সেন্টেন্স। পার্সোনাল ওপিনিয়ন দেওয়া যাবে না। মোস্ট নোটিসেবল ইনফরমেশন অবশ্যই উল্লেখ করা লাগবে। ডিস্টিংটিভ ফিচার্সগুলো অবশ্যই উল্লেখ করা লাগবে। কয়টা ম্যাম, সেন্টেন্স পারা যায় আমরা চিন্তা না করে লেখার চেষ্টা করব, যে কয়টা সেন্টেন্স পারা যায়। যেমন ধরেন প্রথম সেন্টেন্সটা, এই যে প্রথম সেন্টেন্সটা, এলিমেন্ট ওয়াজ বা ইজ, ভার্ব চেঞ্জ করে দিবেন, ডিরেকশন বা লোকেশন চেঞ্জ করে দিবেন। মোট কথা হলো যে প্রথম সেন্টেন্স আপনি প্রথম কোশ্চেনে চলে যাবেন। কই গেল কোশ্চেন? এই যে, ঠিক আছে, এই যে কোশ্চেনটা পড়বেন, এই কোশ্চেনটা পড়ে জাস্ট এই কোশ্চেনের প্রত্যেকটা জিনিস, এই যে ম্যাপের জায়গায় আপনি লিখে দেবেন ইলাস্ট্রেশন বা ডায়াগ্রাম। এই যে টাইমটা আপনি ফ্রমের জায়গায় জাস্ট এত এবং এত লিখে দিলেন। এইটুকু ছোট ছোট চেঞ্জেস করে প্রথম সেন্টেন্সটা, প্রথম ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করে দিবেন। এরপর ওভারঅল স্টেটমেন্টে যাই। সেন্টেন্সগুলো আপনার ওখানে যায় চিন্তা করা লাগবে না, এই তো পেয়ে গেছি। ঠিক আছে, এই যে ওভারঅল। ওকে, দেখেন সেন্টেন্সটা পড়েন। ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য এরিয়া আন্ডারওয়েন্ট সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন। এই যে সেন্টেন্সটা, এটা মোস্ট অফ দ্য ডায়াগ্রামে আপনি পাবেন। তাহলে বলতে পারেন যে এই ওভারঅল স্টেটমেন্ট আপনি মোস্ট অফ দ্য ক্ষেত্রে ইউজ করতে পারবেন। Most noticeable but notable changes include the addition of modern facilities, improved infrastructure, while several original features were removed or relocated. এই জিনিসটাও মোস্ট অফ দ্য ম্যাপ ডায়াগ্রামের মধ্যে সেম থাকে। তো বলতে পারেন এই যে ওভারঅল এর এই স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আপনি যদি অলরেডি মাথার মধ্যে ঢুকে নিয়ে যান, তাহলে পরীক্ষার হলে হয়তো বা ছোট্ট অল্প একটু কয়েকটা ওয়ার্ডসের চেঞ্জ করে দিলেই আপনার পারফেক্ট ওভারঅল স্টেটমেন্ট এসে পড়বে। আপনাদের ম্যাপ এখানে দুইটা আছে, কোনো কোনো জায়গায় দুইটা ম্যাপের তুলনা করতে বলবে, সব জায়গায় কিন্তু সেম আসবে না। কখনো কখনো আপনার জাস্ট একটা ম্যাপ আসবে। তখন যদি আপনি এটা বলেন যে ইট ইজ এভিডেন্ট দ্য এরিয়া আন্ডারওয়েন্ট সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন, তাহলে কি হবে? হবে না। তখন আপনার ওভারঅলের মধ্যে ওই পুরো এরিয়ার মধ্যে সবচাইতে কনস্পিকিউয়াস কোন জিনিস আছে সেটা সম্পর্কে বলতে হবে। তখন কিন্তু তুলনা দিলে হবে না। তো আমি কি বেস্ট কথা বলবো যে বেস্ট হয় আপনি যদি কয়েকটা, মনে করেন 2 থেকে 3টা টাইপের ওভারঅল স্টেটমেন্ট শিখে যান, এটা হয় আপনার জন্য বেস্ট। এই ওভারঅল স্টেটমেন্ট দিবেন যখন দুইটার মধ্যে তুলনা দিবেন। এখন আমি বলতেছি না এইখানে যেটা বলছি সেটাই দিতে হবে আপনার। ওই যে আরেকজন ভাইয়া বললেন না যে আপনি অন্য একটা ওভারঅল স্টেটমেন্ট দিতে চাচ্ছেন, যে আপনার জন্য ওই ওভারঅল স্টেটমেন্ট ইজিয়ার, তাহলে আপনি ওইটাই শিখে যাবেন। এখন বলি আমি কেন এটা মুখস্থ করে যাওয়ার কথা বা শিখে যাওয়ার কথা বলতেছি। কারণ কি আপনি যখন প্যারাগ্রাফ লিখবেন, এই যে এত বড় প্যারাগ্রাফ, এই এত বড় প্যারাগ্রাফের মধ্যে আপনার অ্যাকচুয়াল মাথা খাটানো লাগবে, ওখানে অনেকক্ষণ সময় দেওয়া লাগবে। তো আপনি যদি এইটুকু কাজ, এই যে এই 3 থেকে 4টা লাইন কমায় রাখতে পারেন, 3 থেকে 4টা লাইনের প্রেশার, তাহলে আপনার জন্য বেস্ট হয়। এই জন্য বলতেছি যেই কয়টা জিনিস পারা যায় এগুলা সেম সেম রাখার, নিজের জন্য, আপনার নিজের জন্য। প্রত্যেকের ডিফারেন্ট টাইপের পছন্দ আছে। আপনার এই সেন্টেন্সটা পছন্দ হয়েছে, ওকে আপনি এইটা মাথায় রাখেন, পরীক্ষার হলে যেন আপনার এটা চিন্তা করে বের করা না লাগে। এটা বলতেছি, এখানে জাস্ট একটা টেমপ্লেট দিছে, আপনি অন্য টেমপ্লেট ইউজ করেন। ওভারঅল যেটা, সেটা হলো যখন জাস্ট দুইজনের মধ্যে তুলনা বলছে। কিন্তু মাঝে মাঝে আমাদের কি হয়, একটা ফিউচার ম্যাপও থাকে, যেই ম্যাপটা
আমাদের আগে ছিল না, রাইট? যে একটা ম্যাপ আছে যেটা হলো আগের অবস্থা ছিল, একটা ফিউচার ম্যাপ যেটা হলো নতুন অবস্থা। ফিউচার ম্যাপের টাইমে তো আমরা সেম ভাবে লিখতে পারি না, তখন আমাদের কি, আমাদের কয়েকটা ওয়ার্ডস ইউজ করা লাগে। ইজ এক্সপেক্টেড টু, ইজ সাপোজড টু, এই টাইপের ওয়ার্ডসগুলো ইউজ করা লাগে। তো ওই জন্য আমরা এখানে আরেকটা ওভারঅল স্টেটমেন্ট মনে করে যাইতে পারি, মাথায় রেখে যাইতে পারি। কি স্টেটমেন্ট? ওভারঅল দিস এরিয়া ইজ এক্সপেক্টেড টু বিকাম মোর ডেভেলপড উইথ মাল্টিপল নিউ কনস্ট্রাকশনস প্ল্যান্ড অ্যান্ড বেটার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস ইন্ট্রোডিউসড। ঠিক আছে? এই যে সেকেন্ড ওভারঅলটা, এটার মধ্যে সবচেয়ে, সেকেন্ড ওভারঅল বলতে আপনি কিন্তু খাতায় সেকেন্ড ওভারঅল লিখবেন না, খাতায় কিন্তু একটাই লেখা লাগবে। এই ওভারঅলটা কখন? যখন ফিউচার ম্যাপ থাকবে। আপনার মাথায় রাখা লাগবে কি, এই জিনিসটা লিখছেন কিনা, ইজ এক্সপেক্টেড টু বি ডেভেলপড। ঠিক আছে? ইজ এক্সপেক্টেড টু বা ইজ সাপোজড টু, এই জিনিসটার জন্য আপনার এই ওভারঅলটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে। এখানে ইন দ্য আর্লিয়ার ম্যাপ, এটা দিয়ে শুরু করতে পারেন, এখানে তো কোনো সমস্যা নেই। আপনি এখানে কোনো একটা স্ট্রাকচার দিয়ে শুরু করে দিতে পারেন, সামথিং ওয়াজ সিচুয়েটেড ইন দ্য ড্যাশ অফ দ্য এরিয়া, কোন এরিয়া। ঠিক আছে? অন দ্য বটম অফ দ্য এরিয়া, অন দ্য টপ অফ দ্য এরিয়া, এরিয়ার জায়গায় আপনি ম্যাপও ইউজ করতে পারেন, অন দ্য টপ অফ দ্য ম্যাপ, অন দ্য বটম অফ দ্য ম্যাপ, বটম রাইট কর্নার অফ দ্য ম্যাপ। ঠিক আছে? ইন দ্য আর্লিয়ার ম্যাপ, এই যে কয়েকটা ওয়ার্ডস, কয়েকটা ক্লজ, এই জিনিসগুলা প্র্যাকটিস করতে হবে। 2 থেকে 3টা টেমপ্লেট যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার সব ইজিলি এসে পড়বে। এটা কিন্তু কোনো সেন্টেন্স না, রাইট? এটা জাস্ট কয়েকটা ক্লজ, সেন্টেন্সের কয়েকটা ক্লজ। এই ক্লজগুলো আমরা প্রায় ইউজ করি। তাহলে আমরা কেন এটা বারবার মুখ, কি বলবো, কেন আমরা বারবার এটা নিয়ে চিন্তা করব যে ক্লজগুলো আমাদের বারবার ইউজ করা লাগতেছে? এই জন্য এই কয়েকটা ক্লজ লিখে দেওয়া হয়েছে এখানে। গাট ইট? যেটা আমাদের ইউজ করা লাগবে ইন দ্য আর্লিয়ার ম্যাপ, ভালো কথা, বাই এত ইয়ার, দিস ফিচার হ্যাড বিন রিপ্লেসড বাই, নতুন যেই এলিমেন্ট দ্বারা রিপ্লেস হয়েছে। যেমন এটার ক্ষেত্রে স্টোরেজ ওয়াজ রিপ্লেসড বাই মিডিয়া। তারপরে অ্যাডিশনালি এ ড্যাশ ওয়াজ কনস্ট্রাক্টেড অ্যাডজেন্ট টু, ইন্ডিকেটিং এ শিফট। আচ্ছা, একটা জিনিস আপনাদের এটা বলা হয় নাই, অ্যাডিশনালি, মোরওভার, হাউএভার, এই যে কানেক্টিভ ওয়ার্ডসগুলো, এগুলো অবশ্যই অবশ্যই প্যারাগ্রাফের মধ্যে বেশি বেশি ইউজ করা লাগবে। প্রত্যেকটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের মধ্যে একটা ফ্লো থাকা লাগবে। এটার জন্য একটা মার্কস আছে, যে আপনার পুরো প্যারাগ্রাফের মধ্যে ফ্লো আছে কিনা। মনে করেন আপনার প্যারাগ্রাফ থেকে মনে হলো এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের সম্পর্ক নাই, এটার জন্য মার্কস চলে যাবে। ওকে, এরপরে যাই প্যারাগ্রাফ 2তে। দেখেন, প্যারাগ্রাফ 1 আর প্যারাগ্রাফ 2 এর মধ্যে আহামরি কোনো ডিফারেন্স নাই। এটা আপনি কিভাবে তুলে ধরতেছেন, আপনি চাইলে পুরোটা একসাথেই লিখতে পারতেন, দেখার সৌন্দর্যের জন্য আপনি 2টা প্যারাগ্রাফে ভাগ করে লিখছেন। ওকে? যদি ট্রান্সপোর্টেশন না থাকে তাহলে কি রিগার্ডিং মাইনর ফিচার্স, এটা দিয়ে শুরু করে ফেলতে পারি। এরপর মাইনর ফিচার্স গুলো দেখেন, এখানে মেইন রোড আছে, এই টেমপ্লেটের মধ্যে যেই কোশ্চেনের জন্য বানাইছে সেই কোশ্চেনে মেইন রোড থাকা লাগবে। কিন্তু আপনার এখানে এই চিত্রে মেইন রোড আছে নাই তো। আপনি তাইলে অ্যাকচুয়ালি কি কি শিখতেছেন এই টেমপ্লেট থেকে? আপনি শিখতেছেন ক্লজ, যে ক্লজগুলো বারবার আপনার ইউজ করা লাগে। এই ক্লজগুলো নিয়ে যেন আপনার পরীক্ষার হলে চিন্তা না করা লাগে। ওকে? এরপরে যাই, হোয়াইল এ নিউ, এই যে এই ক্লজটা, হোয়াইল এ নিউ সামথিং ওয়াজ অ্যাডেড। ঠিক আছে? যেমন হোয়াইল এ নিউ কি দিতে পারি আমি, এখানে একটা ক্যাফে, এই ক্যাফে এই জায়গায় নাই, আচ্ছা এটা বাদ। টিকেট অফিস, হোয়াইল এ নিউ টিকেট অফিস ওয়াজ অ্যাডেড টু দিস, টু দ্য বটম রাইট কর্নার অফ দ্য ম্যাপ। মিনওয়াইল সাম পার্ট অফ দ্য এরিয়া সাজেস, ও আরেকটা জিনিস, আপনি যে এই কানেক্টিভ ওয়ার্ডসগুলো ইউজ করবেন, আপনি মনে করেন মিন হোয়াইল ইউজ করলেন, মিন হোয়াইল দিয়ে পরে এমন একটা সেন্টেন্স দিলেন যেটার সাথে মানে কোনো মিল নাই। মিন হোয়াইল কখন দিবেন বলেন তো? যখন এটা আছে, এটা যখন হইছে ওটার পাশেই এটা আছে, দুইটা পার্টের মধ্যে, দুইটা সেন্টেন্সের মধ্যে আগের পার্টের সাথে এই পার্টের একটা তুলনা থাকবে মিন হোয়াইল দিলে। হাউএভার দিলে যে ওটা এমন হয়েছে, ঠিক আছে এনিওয়েজ, কিন্তু আমাদের এই যে এইটা এরকম হচ্ছে, হাউএভার, দুইজনের মধ্যে হালকা ডিফারেন্স। এই জিনিসগুলোর দিকে খেয়াল করা লাগবে। মনে করেন আপনি বাট দিয়ে শুরু করলেন, লিখে দিতেছেন অ্যান্ড এর অ্যান্সার,
অ্যান্ড দিয়ে যেটা লেখা উচিত ছিল সেটা আপনি বাট দিয়ে লিখতেছেন, সো দিয়ে লিখতেছেন। এই জিনিসগুলোর জন্য মার্কস চলে যায়। ওকে, এরপর অ্যাক্টিভ ওয়ার্ডসগুলো ইউজ করব। হাউএভার, মোরওভার, বাট, অ্যান্ড, সো, এই ওয়ার্ডসগুলো যদি আপনি বাটের সাথে, বাটের জন্য যেটা লেখা উচিত ছিল সেটা যদি অ্যান্ডের সাথে যেটা লেখা উচিত ছিল সেটার মধ্যে অ্যাড করে দেন, তাহলে হয়ে যাবে ঝামেলা। তখন আপনার ব্যান্ড মার্কিং এ যে কম আসবে, তখন আপনার কারণ কি দিবে, যে আপনি কানেক্টিভ ওয়ার্ডসগুলো ঠিক করে ইউজ করতে পারেন না। এই কারণে আপনি কয়েকটা কানেক্টিভ ওয়ার্ডস নেবেন, যে আমি এই কয়েকটা কানেক্টিভ ওয়ার্ডস ভালো পারি, আমি এই কয়েকটা কানেক্টিভ ওয়ার্ডসই বারবার ইউজ করব। মনে করেন আপনি 7টা কানেক্টিভ ওয়ার্ডস পড়লেন, বাট, অ্যান্ড, সো, এই টাইপের 7টা কানেক্টিভ ওয়ার্ডস মুখস্থ করলেন। এই 7টা কানেক্টিভ ওয়ার্ডস আপনি ইউজ করবেন এবং কারেক্টলি ইউজ করবেন। এনি কোশ্চেন? এই যে কয়েকটা পয়েন্টস, এগুলার দিকে ফুল ফোকাস থাকা লাগবে, আপনারা ভুলেও এটা ভুল করবেন না। একটা যদি ছুটে যায় তার মানে আপনার একটা ব্যান্ড ছুটে গেল। চেষ্টা করবেন এই জিনিসগুলা প্র্যাকটিসের মধ্যে মেনটেন করার, তাহলে আপনাদের পরীক্ষার হলে ইজিলি মেনটেন হয়ে যাবে। এগুলা যেন মাসেল মেমোরিতে চলে আসে আপনার। আপনি লিখতে গেলেই যেন ফিল করেন আপনি এই জিনিসটা ভুল করছেন বা ওই জিনিসটা করা উচিত ছিল।